যারা নতুন কম্পোজার, তুমি যদি তাদের থেকে কিছু বলতে চাও, যারা ইয়ং জেনারেশন, অনেকেই স্বপ্ন দেখছে যে ভবিষ্যতের অনুপম রায় হব। আমি সবসময় না নতুন জিনিস পছন্দ করি। লোকে এক্সপেক্ট করবে যে আমি আবার একটা বাড়িয়ে দাও লিখবো, কিন্তু আমি আর লিখতে ইচ্ছে করে না, কারণ ওটা তো আই হ্যাভ ডান দ্যাট। এবং এই চেষ্টাটা আমাদের সমাজ বলো এটা খুব একটা ভালো চোখে দেখে না। গান লিখবে, বাজারে বিক্রি হবে, সেই টাকায় সংসার চলবে। কিন্তু আমি নতুনদের কাছ থেকে চাইবো যে সব ভেঙে দাও, সব ফেলে দাও, যা হয়েছে যা যা হয়েছে সেগুলোকে মনে করো যে একদম ফালতু কাজ, এবং তুমি তোমার মতন করে ভাবো, নতুন কিছু আনো, তবেই নতুন কিছু হবে। ইউটিউব বা ফেসবুক হোয়াট এভার, মানে সোশ্যাল মিডিয়া আসার পর যেটা সুবিধা হয়েছে বহু মিউজিশিয়ানদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ধরো একদম যারা নতুন আর্টিস্ট তাদের ক্ষেত্রে কিন্তু প্ল্যাটফর্মটা সেম হয়ে গেছে। মানে অর্থাৎ আগে যদি আমার গান প্রচার করতে হতো, তাহলে বহু আগে আকাশবাণীতে অডিশন দিয়ে আমাকে চান্স পেতে হতো, সবাই সেখানে সুযোগ পেত না। তারপরে আমাকে একটা বড় কোম্পানির ক্যাসেট বা সিডি, সবাই সুযোগ পেত না। কিন্তু আজকে যদি একটা ধরো উত্তরবঙ্গের কোনো জেলার প্রত্যন্ত গ্রামের কোনো ছেলেও যদি মনে করে যে গিটার বাজিয়ে আমি একটা গান ছাড়বো, তার কাছে আর মানে ভারতবর্ষের বুকে টপ প্রোডাকশন, তার কাছেও প্ল্যাটফর্মটা সমান হয় ইউটিউব বা ফেসবুকেই আপলোড হবে। আমি সেক্ষেত্রে ধরে জিজ্ঞাসা করছি যে ধরো যারা একদম নতুন গান বাজনা করছে, বাজেট নেই, হয়তো ছাত্র এখনো পর্যন্ত, মিউজিক আপলোড করার ক্ষেত্রে বা গান বানানোর ক্ষেত্রে কিভাবে মানে কম পয়সায় সহজে অ্যারেঞ্জমেন্ট করে রেকর্ড করে আপলোড করতে পারবে? হ্যাঁ, এটা ডেফিনেটলি খুব সহজলভ্য হয়েছে, মানুষের কাছে হাতে হাতে চলে এসেছে। তুমি বলছো যে বাজেটটা নেই, কিন্তু একটা বেসিক জায়গা এখন চলে এসেছে রেকর্ডিংয়ে, যেটা কিন্তু কম বাজেটেও করা যায়। এবং সে তুমি যেটা বললে যে বিভিন্ন প্রত্যন্ত জেলার থেকে কেউ নোটিসড হতে পারে। এবার কিন্তু সমস্যাগুলো করে দিয়েছে হচ্ছে যে ইউটিউব ফেসবুকে রিচ পায় না মানুষ, যে একদিন একটা গান ভাইরাল হতে পারে, কিন্তু সেখান থেকে যদি নোটিসড হয়ে কারোর চোখে পড়ে তখন জিনিসটা হবে আর কি। কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি রিচ পাওয়া, মানুষের কাছে পৌঁছানো কিন্তু একটা প্রতিযোগিতা। তার কারণ হচ্ছে যে বড় কোম্পানি যারা এটা নিয়ে সঙ্গীতের ব্যবসাই করছে, যারা, তারা কিন্তু প্রচুর অর্থ বিনিয়োগ করে এটার পেছনে। একটা গান যখন আসে, আমরা যে দেখি যে এত মিলিয়ন ভিউ হয়েছে বা এত, এর পেছনে কিন্তু বড় মার্কেটিং টিম কাজ করছে। সেটা কিন্তু সাধারণ মানুষ জানে না। মানুষ যেটা আমরা যুগ যুগ ধরে যা কনজিউম করে এসেছি, সেগুলো সবকটা মার্কেটেড প্রোডাক্ট। মানে আমরা যে চ্যানেল ভিতে ভিডিও দেখেছি, এমটিভিতে ভিডিও দেখেছি, সেটা কেউ মার্কেট করেছে বলে আমরা ওটা দেখতে পাচ্ছি। যার গান মার্কেট হয়নি, সেটা আমরা ওই চ্যানেলে ওই স্লটটাই পাইনি সে। এক্ষেত্রেও তাই, যে মিলিয়ন মিলিয়ন ভিউগুলো দেখি, সেগুলো সব মার্কেটেড প্রোডাক্টস, সেগুলোই আমাদের চোখে পড়ে, কারণ ওই টাকাটা ইনভেস্ট করা হচ্ছে যাতে আমার চোখে পড়ে। যার কাছে পুঁজি নেই, কারণ এটা একটা মানে টোটালি ক্যাপিটালিস্ট মার্কেট, মানে এর সঙ্গে আমরা অন্য কিছু তুলনা করতে পারবো না আর কি। এবং সঙ্গীত সেটার বাইরে নয়, সঙ্গীত ব্যবসাটা সেটার বাইরে নয়। যার কাছে পুঁজি নেই, তার নোটিসড হওয়ার চান্স ভীষণ কম। তার একটা দুটো জিনিস হঠাৎ করে চোখে চলে আসতেই পারে। এবার সেখান থেকে যদি কেউ পিক আপ করে নেয় তাকে, তার কিন্তু তাহলে সেই সুবিধাটা কিন্তু হয়েছে, যেটা আগে ছিল না হয়তো। আগে কিছু লোকের বাড়ি যেতে হচ্ছে, বা কারোকে মানে কোথাও একটা অডিশন দিতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে, সেইগুলো অনেকটা পাল্টে গেছে। সেই একটা দুটো লোক, একটা দুটো মাথা, সেগুলো চলে গেছে। একটা সমাজ মাধ্যম এসেছে যেখানে যে কোনো গুরুত্বপূর্ণ লোকের চোখে সে পড়তে পারে যে কোনো একটা কন্টেন্টের মাধ্যমে। মানে আমার তো এখন মনে হয় যে বিভিন্ন যে আমাদের দেবদেবী আছে, সেখানে অ্যালগোরিদম একটা ভগবান হওয়া উচিত, যে এই চোখে পড়ার জন্য। আমি এখানেই তোমায় জিজ্ঞেস করছি যে যারা নতুন কম্পোজার, তুমি যদি তাদের থেকে কিছু বলতে চাও, যারা ইয়ং জেনারেশন, অনেকেই স্বপ্ন দেখছে যে ভবিষ্যতের অনুপম রায় হব। এবার এক হচ্ছে যে অনুপম রায় হতে হবে না, তুমি যেটা সেটা হয়েও, সেটা হচ্ছে প্রথম
ইম্পর্টেন্ট জিনিস আর কি। হুম। আমি তো চাইবো যে আমার মতন সুর করুক বা আমার মতন লিখুক, তাহলে তার জীবনে সবচেয়ে বেশি ক্ষতিটা হবে। আমি চাইবো যে আমাকে অনুকরণ করবে না, এবং সত্যি কথা বলতে সে আমাকে ঘৃণা করবে, কারণ তার মনে হচ্ছে যে আমি তার পথের কাঁটা, আমি যদি মরে যাই তাহলে সে নামটা করতে পারে। এবার তাকে ভিন্ন লিখতে হবে, আমি যা লিখছি তার বিপরীত স্রোতে লিখতে হবে, বিপরীত সুর তৈরি করতে হবে, বিপরীত মানে অন্যরকম কণ্ঠ হতে হবে, হুম। তার ভাবনা চিন্তা অন্যরকম হতে হবে, এবং তবেই আমি সবসময় না নতুন জিনিস পছন্দ করি, যে কিছু, এবং নিজের লেখার ক্ষেত্রেও বারবার মনে হয় যে ঠিক আছে এটা তো আমি লিখেছি, একটা বাড়িয়ে দাও, তো আমার লোকে এক্সপেক্ট করবে যে আমি আবার একটা বাড়িয়ে দাও লিখবো, কিন্তু আমি আর লিখতে ইচ্ছে করে না, কারণ ওটা তো আই হ্যাভ ডান দ্যাট। এবার আমি অন্যরকম কিছু একটা ট্রাই করি, এবং এই চেষ্টাটা আমাদের সমাজ বলো এটা খুব একটা ভালো চোখে দেখে না, কারণ সবাইকে এক একটা ব্র্যাকেটের মধ্যে পড়ে রাখতে চায়। এবার তার নতুন থেকে যে সে ওটাই চায়, এক্সপেক্ট করে। হ্যাঁ, যে একে বলেছি যে এটা ভালো করে, এই সুইচ মারলে সে এটাই বাজাবে, কিন্তু আমি নতুনদের কাছ থেকে চাইবো যে সব ভেঙে দাও, সব ফেলে দাও, যা হয়েছে, যা যা হয়েছে সেগুলোকে মনে করো যে একদম ফালতু কাজ, এবং তুমি তোমার মতন করে ভাবো, নতুন কিছু আনো, তবেই নতুন কিছু হবে। বেসিক্যালি আমি শেষের দিকে আছি, তোমাকে অনেকক্ষণ আটকে রেখেছি। আমি জিজ্ঞাসা করব যে ধরো আমাদের এই যে বাঙালির, এই যে তুমি যে কথাটা বলছিলে যে একটা নির্দিষ্ট এক্সপেকটেশন থাকে মিউজিকের ওপর, তো কখনো ধরো ফিল্মের মিউজিক ডিরেকশন করতে গিয়ে এরকম হয় যে ডিরেক্টর বলো বা প্রডিউসার বলো, তোমার থেকে ওই আগের যে টোন রয়েছে বা আগের যে টাইপ রয়েছে সেই মিউজিকটাই এক্সপেক্ট করছে, একদম। অথচ তুমি অন্য কিছু করতে চাইছো? একদমই তাই হয়, কারণ ওটা হচ্ছে যে আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়েছি বলা যেতে পারে। যখন প্রথম তৈরি করছি, যখন অটোগ্রাফ করছি, 22শে শ্রাবণ করছি, হেমলক করছি, চতুষ্কোণ করছি, তখন কেউ আমাকে বলছে না যে আমার পূর্ববর্তী কোনো কাজের উল্লেখ রেখেছে এরকম একটা গান তৈরি করো, কারণ পূর্ববর্তী কোনো ইতিহাস তো নেই, যার ফলে যাই করছি সব নতুন হচ্ছে। কিন্তু এখন যখন কাজ করতে আসি, এখন 10 বছর আগেকার কোনো একটা গান তুলে এনে বলা হচ্ছে, আমাকে আমারই গানের রেফারেন্স দেওয়া হচ্ছে যে এরকম একটা গান যদি হয়, কারণ এই যে ব্যবসাটা আর কি, যেটার কথা বলি, এন্টারটেনমেন্টের যে ব্যবসা, তারা তো সবসময় প্রফিট খুঁজছে, এবং রিস্ক আর প্রফিট এটা তো কনস্ট্যান্ট একটা ব্যালেন্স আর কি, যে মিনিমাম রিস্কে ম্যাক্সিমাম প্রফিট কি করে করা যেতে পারে, যে এটা যদি চলে থাকে তাহলে মানে এটা একটা ফর্মুলা, এটাই তাহলে চলবে। এই ফর্মুলাটা আরেকবার করা যাক। এবার ক্রিয়েটিভলি যদি আমায় বলো, আমার এটা ভালো লাগে না, আই ডোন্ট এনজয় দিস, কিন্তু আমি কি এটার দাসত্ব করি না? মাঝে মাঝে আমাকেও এটার দাসত্ব করতে হয়, দ্যাট ইজ সার্ভাইভাল। এবং আমরা যে নতুন কাজ করব, আমরা তো একটা বড় ছবির কাজ যদি বলো হচ্ছে একটা ছাতার নিচে পড়ছি আর কি, বড় যে ছাতাটা সেটা ছবিটা, তার তলায় গান আছে। এবার ছবির ভাষা যদি না পাল্টায়, গানের ভাষা পাল্টানো কিন্তু খুব মুশকিল। আমাদের যে উত্থান হয়েছিল তার কারণ 2010, 11, 12 ওই সময় ছবির ভাষাটা পাল্টাচ্ছিল, তাই জন্য আমার নতুনত্বটার কোনো একটা কাজে লাগছিল। এখন যদি ছবিগুলো একই ভাষায় কথা বলে, আমাকেও সেই ওই একই ভাষায় কথা বলতে হবে, কারণ গানটা তো ছবির থেকে বাইরে হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। মুভিটা কোন মিউজিকটা ডিমান্ড করছে এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের সমাজ তো কোন দিকে যাচ্ছে সেটারই তো প্রতিফলন আমাদের চরিত্র যারা হয় আর কি, যারা ক্যারেক্টার্স প্লে করছে, তারা কি পেশায়, তারা কি করছে, তারা কি ভাবছে, তার সঙ্গে সেই গান সংস্কৃতি সব জড়িয়ে আছে আর কি, যার ফলে আমরা কিছুটা ছবির ক্ষেত্রে ওখানে দায়বদ্ধতা থাকে। কিন্তু তাই জন্যই বলছি যে এই পুজোতে নতুন অ্যালবাম আসছে যেখানে কোনো দায়বদ্ধতা নেই, নতুন রকম গান কিছু করার চেষ্টা হয়েছে, যদি মানুষের অন্যরকম লাগে। তুমি বলছিলে যে ইংরেজিতেও গান লিখতে, তোমার এটা কখনো মনে হয় যে রিজিওনাল গান নিয়ে কাজ করার জন্য বা এর বদলে যদি তুমি ইংরেজিতে কাজ করতে তাহলে অনেক বেশি এক্সপোজার পেতে? আমার ক্ষেত্রে হয়তো হতো না, কারণ একটাই হচ্ছে যে আমি তো এইখানে জন্মেছি এবং আমি এখানকার সংস্কৃতি নিয়ে বড় হয়েছি। আমার ইংরেজি সম্বন্ধে যে ধারণা, আমার তো ইংরেজি শেখা যেগুলো বাইরের বই পড়ে শেখা, সাহিত্য পড়ে শেখা, গান শুনে শেখা, কিন্তু আমার তো বড় হওয়াটা কলকাতাতে। আমার ইংরেজির যে বিদ্যা সেটা কিন্তু কলকাতা বেসড বিদ্যা। আজকে ইউকের নাগরিক যদি কেউ হয় আর কি, সেই যুবকের বুকে কি হচ্ছে, তার সে কি ভাষায় কথা বলছে আমি কিন্তু জানি না, এবং যার ফলে দৈনন্দিন সমস্যা, হ্যাঁ, সেটার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আমি
অনেক বেশি রুটেড এখানে। আমি এখানে বসে একটি ইংরেজি গান বানিয়ে নিউ ইয়র্কের কাউকে ইমপ্রেস করতে পারবো না, কারণ আমি তাদের কারোর সমস্যা বা তাদের কারোর মনের জটিলতা ফুটিয়ে তুলতে পারবো না। হুম। ওটার জন্য আমাকে ওখানেই জন্মগ্রহণ করতে হতো। এইখানে আসে ভাগ্যের ব্যাপার। তুমি বলতে পারো হ্যাঁ, আমি যদি ওয়েস্ট কোস্টে জন্মাতাম আমেরিকায় তাহলে কি হতো, তাহলে হয়তো আমি অনেক বেশি শ্রদ্ধা পেলেও পেতে পারতাম, যদি আমার এই ট্যালেন্ট বা যাই বলো যেটা আমার তো ওখানেও থাকতো। এটাও হতে পারে যে ওখানে ইঞ্জিনিয়ার হিসেবে আরো বেশি সাকসেস পেয়ে যেতে তখন মিউজিকে আসাই হতো না। এটা বলা মুশকিল। আসলে ইঞ্জিনিয়ারিং এর সাকসেস বললে তো ওরকম কিছু হয় না। কি হলে কি হবে কেউ জানতো না। তবে হ্যাঁ, বিদেশে পড়লে আমার বন্ধু বান্ধবদের অনেকেরই ছেলে মেয়ের বাইরে পড়ছে আর কি, হুম, অপরচুনিটি যে অনেক বেশি সেটা আমরা বুঝতেই পারি আর কি। এখান থেকে যারা ওঠে না, তারা যে লেভেলের পরিশ্রম করে উঠছে, কারণ এখানে তো মেন হচ্ছে পপুলেশনের সঙ্গে একটা যুদ্ধ। এত ট্যালেন্ট এত পপুলেশনের মধ্যে মারধর করে কোনো রকমে যে উঠছে, বাই দ্য টাইম সে জগতের আলোটা দেখছে যে বিশ্বে হি অর শি ইজ অলরেডি টায়ার্ড, অলরেডি হুম। এক্সস্টেড। কারণ তাকে যে এখান থেকে যে স্পোর্টসম্যানরা ওঠে আর কি, মানে তাদের যে কি পরিশ্রম করতে হয় তবে সে দেখতে পেলো আর কি, কারণ কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই তো কিছুর, যার ফলে সেই স্ট্রাগলটা অনেক বেশি। বিদেশে জন্মালে অনেক মানে মিলিউটাই পাল্টে যায় আর কি, যে এটাও হতে পারতো, এটাও হুম। সেটার জন্য যে স্ট্রাগলটা এখানে করতে হয় সেটার পেছনেই হয়তো 3 বছর বেরিয়ে গেছে।